মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সেই সাথে ইভিএম যে পদ্ধতি রয়েছে নির্বাচনে সেটিও বাতিল হবে এবং সেই সাথে আজকের যে অধ্যাদেশের যে খসড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি নিয়ে বৈঠক হয়েছে তেজগাঁয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও যারা রয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বে সবাই মিলে যে সিদ্ধান্তটি এসেছে এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে যে সিদ্ধান্তটি এসেছে যে নির্বাচনকে সামনে রেখে একটি সুন্দর একটি নির্বাচন যেন উপহার দিতে পারি জনগণকে, সেই জন্য হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের আলোচনায় বিষয়বস্তুতে এটি রয়েছে। সেই সাথে আমরা যেমনটি দেখেছি যে জামাতের পক্ষ থেকে একটু মোটামুটি ঢালাওভাবে মাফ চাওয়া হয়েছে এবং এই পর্যন্ত কিন্তু বিষয়টা অনেকগুলো প্রশ্নেরও জন্ম দিয়েছে যে মাফ যে চাওয়া হলো সেক্ষেত্রে এর পদ্ধতিটা কী। সো এগুলো নিয়ে হচ্ছে আমরা আজকের অনুষ্ঠান আলোচনা করতে যাচ্ছি। দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরআই সেলেস্টিয়াল গণতন্ত্র অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের সঞ্চালনে আপনাদের সাথে বড় মতো আমি রয়েছি নুজহাত আফরিন। এবং আপনারা যেমন জানেন যে সমসাময়িক বিষয় নির্বাচন, রাজনীতি এবং আমাদের জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি। এই সব কিছু মাথায় রেখে আমরা আজকের বিষয়বস্তু নির্ধারণ করেছি নির্বাচনের রাজনীতি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং আলোচক। আমার ঠিক ডান দিকে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়নের। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের মধ্যে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন লেখক এবং রাজনীতি বিশ্লেষক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ রায়হান। আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম যে আজকের অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁয়ে যে বৈঠকটি হয়ে গেল এবং সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল উনিও বলেছেন যে প্রধান 4-5টি বিষয় যেগুলো একটু পরিবর্তন এসেছে নির্বাচন বিগত সময়গুলোতে আমরা যেখানে দেখেছি। আমি শুরু করতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিভাবে দেখছেন নির্বাচনের এই ভাবনাগুলো এবং সিদ্ধান্তগুলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। প্রত্যেকটা নির্বাচনের আগে আরপিও নিয়ে কথা হয়, আরপিও নিয়ে কথা ওঠে। নির্বাচনকে অর্থবহ করার জন্য, নির্বাচনকে সফল করার জন্য আরপিও যুগের সাথে তাল মিলিয়ে আরপিও সংশোধন করতে হয়। নির্বাচনের স্টেক হোল্ডার যারা, তাদের একদিকে যেমন ভোটাররা রয়েছে আর একদিকে রাজনৈতিক দলগুলো রয়েছে। সুতরাং রাজনৈতিক দল এবং ভোটারদের স্বার্থে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের কারো সাথে কি আরপিও সংশোধনের আগে আলোচনা করেছেন? যারা বৈঠকে বসেছিলেন তাদের অনেকেরই ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচন করার অভিজ্ঞতা নেই। আপনার মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রীর দায়িত্ব পালন একটা বিষয় এবং নির্বাচন কন্ডাক্ট করা, নির্বাচনে যারা প্রার্থী হবে তাদের ব্যাপারটা একেবারেই ভিন্ন। প্র্যাকটিক্যাল কতগুলো এক্সপেরিয়েন্স আছে, থাকতে হয়, যেগুলোর ভেতর থেকে মাঠের যে প্রকৃত অবস্থাটা, একটা নির্বাচন করতে গেলে পূর্ব প্রস্তুতিতে যে ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো সব থেকে ভালো জানে, কারণ তাদের কতগুলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। আপনি জুলাই সনদ করলেন, দলগুলোর সাথে দীর্ঘ বৈঠক করলেন, অন্যান্য প্রত্যেকটা বিষয়ে বৈঠক করলেন। আমি যতটুকু জানি আরপিও নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং এই আলোচনা না হওয়ার কারণে কতগুলো সিদ্ধান্ত এসেছে, যে সিদ্ধান্তগুলো আমার ধারণা ভবিষ্যতে সংকট তৈরি করবে। প্রথমত, আপনি আরপিওর ক্ষেত্রে নির্বাচনের যে জামানতের টাকাটা, এটা বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল না। এটা বৃদ্ধি করার কোনো প্রয়োজন ছিল না। 50,000 টাকা, এর ভেতর থেকে শুধু 50,000 টাকা না, নির্বাচনের সময় যে ভোটার লিস্ট, এই লিস্টের একটা সিডি, যে সিডিটা বাজারে আপনি একটা সিডি যখন কেনেন 20 টাকা সর্বোচ্চ, কিন্তু ইলেকশন কমিশনের এটা ম্যান্ডেটরি, প্রত্যেক প্রার্থীকে 10,000 টাকা দিয়ে সেই সিডিটা কিনতে হয়। এটা এক ধরনের চাঁদাবাজি। একটা সিডি নিয়ে আপনি চাইলে কপি করে অনেকেই ব্যবহার করতে পারেন, কিন্তু ইলেকশন কমিশনের যে নিয়মটি করে দিয়েছে, আপনি যখন নমিনেশন সাবমিট করবেন
আপনার সঙ্গে সঙ্গে ওই টাকাটা দিয়ে নিতে হবে সিডিটা কিন্তু নেওয়ার জন্য। কিন্তু আজকের যে সংশোধনী এসেছে এখানে তো নির্বাচনের জামানতের পরিমাণ 20,000 টাকা থেকে কমিয়ে 500 টাকাও করা হয়েছে, এরকম সিদ্ধান্তগুলো তো সেখানে এসেছে। না, এবং পত্রিকায় সেই যেটা সাথে এসেছে রাজনৈতিক দলকে 500 টাকা বেশি অনুদান দিতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু নির্বাচনে যে জামানতটি দেয় সেখানে কিন্তু আবার কমানো হয়েছে। এইটা তাহলে পত্রপত্রিকাগুলো আমি যে কয়েকটা মিডিয়া দেখলাম সেখানে 50,000 টাকা, আপনি একটু খেয়াল করবেন আবার, এটি 20,000 থেকে 50,000 টাকা আমি দেখেছি, 20,000 থেকে 50,000। সেটা তো হলফনামার আপনার আবার ওনাদের অনেকগুলো সিদ্ধান্ত আছে। আমি একটা একটা করে আসছি। জি 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 বলেন। 20,000 থেকে 50,000 টাকা আমি দেখেছি। এর সঙ্গে এই যে সিডি কেনার যে 10,000 টাকা, এই টাকাটা এরা কখনো হিসাবের মধ্যে ধরেন। এটি ইলেকশন কমিশনের একটা বাড়তি ইনকাম। ইলেকশন কমিশন তো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না। এই সুযোগে যত প্রার্থী, যতজন, এটি ছোট দল বড় দল না, নির্বাচন করবে, প্রার্থী হবেন, প্রত্যেকে বাধ্যতামূলকভাবে এটি নিতে হবে। এটি প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, না ভোট, কোথাও একটা জায়গায় একজন প্রার্থী হয়েছেন সেখানে না ভোট, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি ছিল, ধরেন যে কোনো একটি জায়গায় আমি ভোট কেন্দ্রে উপস্থিত হলাম, কিন্তু আমি গিয়ে দেখলাম যে 3 জন প্রার্থী দাঁড়িয়েছেন, 3 জনের কেউকেই আমার পছন্দ না, বা 2 জনের কেউকে আমার পছন্দ না। সেখানে যদি না ভোট থাকতো তাহলে ভোটের অংশগ্রহণটা, ভোটারের অংশগ্রহণটা বাড়ত। একটা নির্বাচনী এলাকায় দেখা যাচ্ছে যে 2 জন দাঁড়িয়েছেন, 2 জনকে আমি কেউকেই পছন্দ করি না, তাহলে না ভোট তো পুনর্বহালই করা হয়েছে। না ভোটের যে পুনর্বহালটা, একজন ব্যক্তি যদি থাকেন, প্রার্থী যদি থাকেন, তাহলে সেখানে না ভোট। কিন্তু প্রত্যেকটা ব্যালটে একটা দাবি ছিল যে ব্যালটে না ভোটের অপশনটা থাকতে হবে। তাহলে আপনি কোন একটা কেন্দ্রে, যে একটা আসনে আপনার মনে হলো যে এই ব্যক্তিকে আমি ভোট দিব না, তাহলে আপনি গিয়ে না বাক্সে ভোটটা দিয়ে আসতে পারতেন। তাতে হতো কি, অংশগ্রহণটা বাড়ত। মূল জায়গাটা হচ্ছে প্রতীকের ক্ষেত্রে। প্রতীকের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জোট যদি হয় তাহলে জোটের মধ্যে যারা আসবেন তারা কেউ জোটের প্রতীক পাবেন না। এর ভেতর থেকে একটা সুবিধা পাবে একটা অংশ। ধরেন ঢাকার বিএনপি 30টা আসন ছেড়ে দিল তার জোট সঙ্গীদের জন্য, তারা কেউই বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। আমাদের দেশে 3-4টি প্রতীক আছে বেশ জনপ্রিয়, ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাড়িপাল্লা, বেশ পরিচিত মার্কা। তো একটা আসনে নৌকা থাকছে না, ধানের শীষ যে আসনটি, প্রতীকটি যাদেরকে দিল, জোটের প্রার্থী হলো, তারা কেউ ধানের শীষ পাচ্ছেন না। যেমন মান্না ভাই, তার দলের যে প্রতীক, সেই প্রতীক নিয়ে তিনি দাঁড়ালেন। সাকিব ভাই যদি, তার দলের প্রতীক হচ্ছে টোপর। তো ব্যালটে যখন দেখা যাবে যে এই জনপ্রিয় মার্কাগুলো নেই, এই ধানের শীষ মার্কাটা নেই, নৌকা মার্কাটা নেই, সেখানে আছে দাড়িপাল্লা, ভোটটা চলে যাবে দাড়িপাল্লায়। বা সেখানে আছে লাঙ্গল, ভোটটা চলে যাবে লাঙ্গলে। এটাই তো আলোচনার বিষয়বস্তু। এই কারণে এই সিদ্ধান্তগুলো আজকে এসেছে, এই কারণে চলে যাবে যে জনপ্রিয়তার দিক থেকে যে 4টা প্রতীকের কথা বললাম, এই প্রতীকগুলো জনপ্রিয় প্রতীক। সুতরাং একটা শ্রেণীর ভোটার আছে, তারা গিয়ে মার্কা দেখে ভোটটা দেন, আগে সিদ্ধান্ত নিয়ে যান না, ভোট কেন্দ্রে যাওয়ার পর মার্কা দেখে ভোটটা দেন। বেশ কয়েক বছর আগে 91-এর নির্বাচনে আমি আপনার কাছে আসবো এই প্রশ্ন। জনাব রায়হান, আপনার কাছ থেকে আমি মন্তব্যটি জানতে চাচ্ছি, আরপিও নিয়ে আজকে যে সিদ্ধান্তগুলো হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপা, শুভেচ্ছা আমার সহালোচককে। আমি আসলে প্রথমে জোটের প্রতীক নিয়ে শুরু করি। জোটের প্রতীক নিয়ে আসলে এটা আসলে ব্যক্তিগত ব্যাপারটা অনেক সময় ডিপেন্ড করে। আপনার মনে আছে কিনা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন যখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, তখন হায়দার আকবর খান রনো নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে বলেছিলেন যে না, আমরা আমাদের জোটে থাকলেও আমরা ওয়ার্কার্স পার্টির প্রতীক নিয়ে নির্বাচন করব, এবং উনি পদত্যাগ করেছিলেন শুধুমাত্র এই কারণে। সো এটা আপনার এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। এখন আরপিওতে এভাবে দেওয়া হয়েছে এবং সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে যে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও তাদের নিজস্ব প্রতীকে করতে হবে, এবং অনেক দল তো চাই যে নিজের আইডেন্টিটিটা বজায় থাকুক, নিজের আইডেন্টিটি বজায় থাকুক। সেই ক্ষেত্রে আমার কাছে এটা অনেক বেশি মনে হয় নাই। না ভোটটা 2008 সালে যখন জেনারেলাইজ ছিল, তারপর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এসে যখন এটাকে আপনার 2014 সালে থেকে করে দিল, না ভোটটা ব্যাপক ভিত্তি থাকলেও আসলে ভালো হতো। কারণ মানুষের তো দেখা গেছে 2 জন বা 3 জন প্রার্থী থাকে, তখন একজনের প্রতি 2 জনকেই তার নাও পছন্দ হতে পারে।
তখন সে না ভোটে তার এটা দিতে পারে, এবং 2008 সালে ব্যাপক ভিত্তিক কিন্তু না ভোট পড়েছিল। এখন যে নিয়ম করা হয়েছে, না ভোট যেই কনস্টিটিউয়েন্সিতে একজন প্রার্থী থাকবে সেখানে শুধু না ভোটটা থাকবে, আর অন্যান্য কনস্টিটিউয়েন্সি থাকবে না, এভাবে করা হয়েছে। তাও তো এটা ইন্ট্রোডিউস করা হলো কোনো মতো আর কি। আর জামানতের যে বিষয়টা আছে, আসলে এটা মানে কি বলবো, আসলে বাংলাদেশের নির্বাচনে যে পরিমাণ টাকার মানে খরচ হয়, সেখানে 20,000 থেকে 50,000 টাকা জামানত করা, এটা খুব বেশি কিছু না। অনেকে দেখা যায় যে কিছু মানে নির্বাচনে দাঁড়ানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে এলাকার বা ওই নির্বাচনী এলাকার একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের সিগনেচার লাগে, এনআইডি যাদের আছে তাদের সিগনেচার লাগে। তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আসলে অ্যামাউন্টটা কম থাকলে যে কোনো ধরনের মানুষই আসলে যে মানে আমার মন চাইলো আমি দাঁড়িয়ে গেলাম, সেই ক্ষেত্রে একটা কেওয়াজের তৈরি হয়। আসলে তার ওই ধরনের ইনফ্লুয়েন্স নাই, বা মন চাইলেও দাঁড়িয়ে গেলাম, সেই ক্ষেত্রে জামানতের ফিটা ভাইয়া যেটা বলছেন যে 20,000 থেকে 50,000 টাকা করা হলো, এটা মানে যৌক্তিক না। এটা তো আসলে ইনফ্লেশনের সাথে সাথে জিনিসটা তো একটু ইমপ্রুভ হবেই, এটাই তো স্বাভাবিক। এছাড়াও দেখেন এইবার কিন্তু আরপিওতে অনেকগুলো জিনিস নতুন করে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আপনার 8 দিন রাখার জন্য বলা হয়েছে, যেটা আগে 5 দিন ছিল। নির্বাচন আগে 3 দিন, নির্বাচনের দিন 1 দিন, এবং নির্বাচনের পরে 4 দিন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাটা, সেটা আমি অবশ্য সঠিক জানি না লেটেস্ট আপডেটটা, যে আপনার সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা বলা হয়েছিল। এটাও সিদ্ধান্ত এটা যেহেতু সিদ্ধান্ত হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। কারণ আমাদের এখন পুলিশের যে আপনার অবস্থা, ওদের যে মরাল অবস্থা, তাতে আসলে এই নির্বাচন আপনার ফেয়ার কন্ডাক্ট করার জন্য অবশ্যই আপনার এই ফোর্সগুলার খুব অ্যাগ্রেসিভ এবং খুব মানে মাঠে থেকে তাদের সক্রিয় অংশগ্রহণ খুব জরুরি। না হলে আপনার নির্বাচনের দিন একটা কেওয়াস এবং কনফিউশন মানুষের মধ্যে কিন্তু থাকবে। মানুষের নিরাপত্তা বলেন, মানুষের অন্যান্য ভোটাধিকার আপনার সঠিকভাবে প্রয়োগ করার কথা বলেন, এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবে না যদি না আপনার এই ফোর্সগুলো, আমি যে ফোর্সগুলোর কথা বললাম, সেনা, নৌ এবং বিমান বাহিনী, সবসময় কিন্তু নির্বাচনী দলগুলো, আপনি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্য সময় যখন নির্বাচন করেছে, বা বিএনপি তো 2014 সাল থেকেই বলতেছে এদেরকে আইন শৃঙ্খলা সংখ্যা আওতায় আনার জন্য। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় আসলে এদের পাওয়ারটা এক্সারসাইজ করার সুবিধা হয়। নির্বাচনের যে একটা নির্দিষ্ট সময় সীমানা দেওয়া থাকে, যে 100 গজ বা 200 গজের মধ্যে ওরা ওদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারগুলো অ্যাপ্লাই করতে পারবে, তখন তারা সঠিকভাবে সেটা পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। এবং মানুষের কিন্তু একটা আস্থা বাড়ে, যে না ঠিক আছে, আমি তো আমার ভোট দিয়ে আমি ঠিকভাবে আমার বাসায় পৌঁছতে পারবো। এটা গ্রামেগঞ্জ ইউনিয়নে এই জিনিসটা আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলেছেন আজকে যে 2014 সালের যে সাজানো নির্বাচন, সেটি যেন পুনরাবৃত্তি না হয়। এই কারণেই তারা এই যে ইভিএম কে বাতিল করা এবং না ভোটকে আবার পুনর্বহাল করা, এই সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন, এবং খুব বিস্তারিতভাবেই উনি ব্যাখ্যা দিয়েছেন, এবং সাংবাদিকদের সাথেও কিন্তু কথা হয়েছে, এবং এই বিষয়গুলো দুপুর থেকে আমরা দেখেছি। আর নতুন যে সংশোধনীর মধ্যে আরেকটি বিষয় যেটি আনতে চাই, যে পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা, এই ব্যাপারেও আলোচনা হয়েছে। ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে পলাতক বলতে কি বোঝেন, কি বোঝানো হয়েছে, আইন উপদেষ্টা বলেছেন যে আদালত যখন পলাতক ঘোষণা করে এবং আদেশ জারি করে, এমনকি বিচার চলাকালীন পলাতক এই ধরনের আসামি বা এই ধরনের কাউকে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে দেয়া না হয়। আপনারা কিভাবে দেখছেন? আমি জনাব শরীফ আপনার কাছে আসতে চাচ্ছি, এটা কি উদ্দেশ্য প্রণোদিত যে আমি আসলে ফ্যাসিস্টকে নির্বাচনে দিব না, নাকি হচ্ছে কারণ হচ্ছে যখন ফ্যাসিস্ট ছাড়াও আওয়ামী লীগের সময় তো এমন অনেক বিএনপি নেতাও ছিলেন, জামায়াতের নেতাও ছিলেন, এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ছিলেন যাদের এখনো চলমান মামলাগুলো চলমান, সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি কেমন দেখছেন? প্রথমত আমি ভাইয়ের একটা বক্তব্যের একটু কারেকশন করে দেই। হায়দার আকবর খান রনর যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন, এটি একটা রাজনৈতিক দলের ইন্টারনাল বিষয়। এটা এর ভেতর থেকে কোনো পলিসি আপনার সামনে আসে না। আমি দলের ভিতর থেকে সিদ্ধান্ত নিলাম যে আমার নিজের প্রতীকে আমার যদি সেই সক্ষমতা থাকে, আমি নিজের প্রতীকে আমি ইলেকশন করব। দ্বিতীয়ত হচ্ছে যে টাকা বাড়ালে সাধারণ মানুষ নির্বাচনে অংশ, এটা হচ্ছে একটা ফিউডাল মেন্টালিটি। মানে নির্বাচনটা হচ্ছে এলিটদের জন্য, যার টাকা আছে সেই শুধু নির্বাচন করতে পারবে। আমি তো মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার ওই সদরঘাটের একজন কুলিরও থাকা উচিত। আপনি কোন প্রসেসে, স্ক্রিনিং সিস্টেমটা কি হবে সেটা অন্য বিষয়, কিন্তু আমি টাকা বাড়িয়ে দিয়ে, তাহলে আমি যদি বলি যে তাহলে জামানতের টাকা আমরা 10 লাখ করলাম, তাহলে অল্প কয়েকজন মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো, এটা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই সম্ভব না এবং উচিত না।
সেকেন্ড জায়গাটা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন কিন্তু নির্বাচন, আমি আরেকটু যদি আপনাকে বলি, আমরা বিগত 3টি নির্বাচন যেটি প্রশ্নবিদ্ধ এবং অনেকগুলো কথাবার্তায় আমরা সাধারণত আমরা আলোচনায় আসি, সেই নির্বাচনের কিন্তু উদাহরণ রয়েছে। আমরা যাদেরকে বলি যে ফ্যাসিস্টরা নিজেরা নির্বাচন করেছেন এবং নমিনেশন বাণিজ্য হয়েছে, সেক্ষেত্রে অনেক টাকা পয়সার লেনদেন এবং ছড়াছড়ি হয়েছে, আর সেটিকে আটকানোর একটা প্রক্রিয়া কিনা? শোনেন, এইটা হচ্ছে আমাদের এখানে যে যখন ক্ষমতায় থাকে, যার হাতে কলম থাকে, সে তার মতো করে ইতিহাস লেখে। এখন আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা আমাদের মতো করে ইতিহাস লিখছি। বাংলাদেশের পলিটিক্সে আমার মোটামুটি যতটুকু অভিজ্ঞতা, এখানে নমিনেশন বাণিজ্যটা 3-4টি নির্বাচনে হয়েছে, বিষয়টা এরকমের না, কিন্তু এই সময়কালে বেশি হয়েছে। বাংলাদেশের নির্বাচনে একেবারে গণতন্ত্রের কফিনে প্রথম পেরেকটা ঠোকা হয় 73 সালে, কুমিল্লার থেকে যখন ব্যালট বক্স ঢাকায় নিয়ে আসা হয়েছিল হেলিকপ্টারে শেখ মুজিবের শাসনামলে। বাংলাদেশের কোনো নির্বাচনে পলিটিক্যাল পার্টিগুলো তারা জনগণকে ভালোবেসে তার মতামত দেওয়ার সুযোগটা যদি দিত, তাহলে KM হাসানের বয়স বাড়ানো হতো না। তাহলে 90 সালের পরে মাগুরাতে একটা উপনির্বাচন, যে উপনির্বাচনে সরকার পরিবর্তন হবে না, সেই নির্বাচনেও আপনার সরকারকে ইন্টারফেয়ার করতে হতো না। যদি সেটি হতো, তাহলে টাঙ্গাইলে কাদের সিদ্দিককে হারানোর জন্য আওয়ামী লীগ তার সমস্ত শক্তি নিয়োগ করতো না। বাংলাদেশের নির্বাচন যার হাতে যখন ক্ষমতা থাকে, সে তার ক্ষমতাকে ইমপ্লিমেন্ট করে। আমরা এই যে প্রশ্নটি করেছেন যে বিচার চলাকালীন সময়ে কোনো মানুষকে আপনি দণ্ডপ্রাপ্ত বলতে পারবেন না, এটা হলো যেহেতু তাদের হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে ব্যবহার করে অন্তত একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভোটের বাইরে রাখার ইচ্ছার জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং এটা আইনের দিক থেকে আমার ধারণা, কেউ যদি এটিকে চ্যালেঞ্জ করে, আইনগতভাবে চ্যালেঞ্জ করা সেই সুযোগটা পায়, এবং আদালত যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত দিতে পারে, তাহলে এটি টিকার কথা না। কেন? কারণ হচ্ছে অভিযুক্ত মানে দণ্ডপ্রাপ্ত নন, অভিযুক্ত মানে তিনি ওই অপরাধী নন। সালেদান রায়হান, আপনার মতামতটি জানতে চাচ্ছি। না, ঠিকই আছে, অভিযুক্ত মানে তো আসলে দণ্ডপ্রাপ্ত নয়, সেটা তো আপনি দেখেন এটা এখন কোন ডিভিশন পর্যন্ত যাবে। 2018 সালে নির্বাচনে আপনি দেখবেন যে খালেদা জিয়াকে যখন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত তো যায় নাই, তখন পর্যন্ত কিন্তু ওনাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তা এখন এইটার কথা ঠিক আছে যে অভিযুক্ত মাত্রই দণ্ডপ্রাপ্ত না, কিন্তু এখন বাংলাদেশের 5ই আগস্টের পরে যে সিনারিও, সেখানে কি আসলে কি আওয়ামী লীগের কোনো প্রার্থীকে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে কোনো এলাকায়? মানে এটা তো আসলে অসম্ভব ব্যাপার। সে দণ্ডপ্রাপ্ত হোক বা না হোক, তাকে দেখা মাত্রই তো মানুষের মধ্যে এক ধরনের একটা মানে অ্যারোগেন্স চলে আসবে স্বাভাবিকভাবেই। কারণ যখন দেখবে যে না, তো মনে পড়বে যে না, আমার ভাইকে সে এই লোকটার দল বা এই লোকের মাধ্যমে কোনোভাবে না কোনোভাবে আমার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বোন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পুরো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিয়া গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে, আহাদ মারা, ছোটো ছোটো শিশু মারা গেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই জন্য মানে বেসিকলি পলাতক আসামি বলতে আসলে ওদেরকেই বোঝানো হয়েছে মূলত, আমি যেটা বুঝতেছি আর কি। আর স্বাভাবিকভাবেই আইনি বিষয়টা যেহেতু আসবে, সবকিছু আইনি পরিকাঠামোর মাধ্যমেই চলবে নির্বাচনটা, এই জন্য এই দণ্ডপ্রাপ্ত বিষয়টা আনা হয়েছে। কিন্তু ন্যাচারালি আপনি দেখবেন যে আপনার এই আওয়ামী লীগের কাউকেই এখানে আসলে ওইরকমভাবে জনগণও অ্যাকসেপ্ট করবে না, এবং কয়েকদিন আগেও নির্বাচন কমিশনও বলেছে যে আওয়ামী লীগের আসলে ওইরকমভাবে নির্বাচন এইবার অংশগ্রহণ করার সুযোগও নেই, যেহেতু তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ আছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে এটাই আসলে আলোচনার বিষয়বস্তুতে আসা যায়। আমরা এরপরে আরো কতগুলো বিক্ষোভ কর্মসূচি রয়েছে, জামাতের এই বিষয়গুলোতেও আলোচনা করবো। একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলস্টেল গণতন্ত্র। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আলোচনা বাড়াবো। দর্শক, বিরতি পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরআই সেলস্টেল গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নির্বাচনের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। আর নির্বাচনের যে ধারাবাহিকতা, সেটি কোন দিকে যাচ্ছে আমরা যেমনটি জানি। খুব ছোট করেই জানতে চাচ্ছি, জামাত শনিবার ঢাকা সহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে এবং তাদের যে 5টি দফা রয়েছে সেটি বলেছেন। এক্ষেত্রে আবার আমেরিকায় জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান, উনি 47 সাল থেকে এই পর্যন্ত সবকিছুর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু আবার বিক্ষোভ করছেন। আর জামাতকে আসলে বিক্ষোভ করছে নাকি বিক্ষোভের নাম দিয়ে জনসংযোগ করছেন, নির্বাচনের পথেই হাঁটছেন, কি মনে করছেন? আমাকে জিজ্ঞেস করছেন। আপনাকে দিয়ে শুরু করছি। প্রথমত, জামাত এর আগেও এই ধরনের কথা বলেছে ক্ষমার বিষয়ে। জামাতের বিরুদ্ধে সবথেকে বড় অপরাধ হচ্ছে 1971 সালে গণহত্যার সাথে যুক্ত থাকা, এবং জামাত পাকিস্তানি বাহিনীর অক্সিলারি ফোর্স ছিল।
জামাতের নেতৃত্বে যে বাহিনীগুলো গড়ে উঠেছিল তারা পাকিস্তানি বাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। সুতরাং পৃথিবীর কোথাও একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা বিরুদ্ধে সেই বিষয়টা আমি রাস্তায় আপনার সাথে দেখা হলো, আপনাকে বলে দিলাম যে আমাকে ক্ষমা করে দিন, সরি। কিসের জন্য? আমার সমস্ত কর্মকাণ্ডের জন্য। তাদের প্রথম অভিযোগ যেটা সেটা হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের বিষয়টা এত সহজ না, এত ছোট না। আওয়ামী লীগ এটিকে নানাভাবে দূষিত করেছে, কলঙ্কিত করেছে, তার সমস্ত দুষ্কর্মকে মুক্তিযুদ্ধ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে। তার মানে এই না যে মুক্তিযুদ্ধ নিজে অপরাধী হয়ে গেছে। সুতরাং মুক্তিযুদ্ধের সময় এই ভূমিকাটা, আপনি রাস্তায় আমার সাথে দেখা হলো, আপনি আমেরিকায় গিয়ে ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে, আপনি আমেরিকায় গিয়ে কেন ক্ষমা চান? এক। দ্বিতীয়ত হচ্ছে তাদের ভূমিকাটা কি ছিল? তাদের ভূমিকাটা কারো কাছ থেকে কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন নেই। তাদের যে মুখপত্র দৈনিক সংগ্রাম 71 সালে, সেই সংগ্রামের রিপোর্টগুলো দেখলে বোঝা যাবে যে তাদের ভূমিকাটা কি ছিল। বিভিন্ন বাহিনী গঠন করে, বিভিন্ন ধরনের নির্যাতক বাহিনী গঠন করে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে বহু ধরনের অপরাধ তাদের আছে। সুতরাং সেই অপরাধগুলো আপনার সাথে রাস্তায় দেখা হলে অথবা বিদেশে গিয়ে টাটা বাই বাই আমাকে মাফ করে দেন, এটি বাচ্চা সুলভ যে আচরণ, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। জামাত 5টি দাবিতে আন্দোলন করছে। রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করার অধিকার অবশ্যই তাদের আছে। সে যে পদ্ধতিতে নির্বাচন চায় এই চাওয়ার অধিকারটাও তার আছে। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে যেভাবে এই বিষয়টাকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। পিআর মানে পাবলিক রিলেশনস ইত্যাদি ইত্যাদি ঠাট্টা মশকরা, যেটা আপনাকে পাবলিকের কাছে বলতে হবে যে এই কারণে আমাদের এই প্রেক্ষাপটে পিআরটা জনসংযোগ যদি হয় নির্বাচনের সামনে রেখে, সেটা বলতে সমস্যা কি? করতে পারে, সেটা বলতে সমস্যা কি? সেটা তো যে কোনো রাজনৈতিক দল করতেই পারে। কিন্তু স্ববিরোধিতার জায়গাটা হচ্ছে, আমি সকালবেলায় বলছি পিআর না থাকলে আমি জুলাই সনদে স্বাক্ষর করব না, বিকেলবেলায় গিয়ে স্বাক্ষর করে আসছি, তারপরের দিন বলছি প্রয়োজন হলে আমি আবার স্বাক্ষর প্রত্যাহার করে নিব। এই যে এই বিষয়ে যেহেতু কথা আসলে জনাব রায়হানা, একই বিষয় আমি আনতে চাচ্ছি। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, উনি কিন্তু এই অভিযোগটি করেছেন, এবং আমরা যখন দেখেছি যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি ঘটলো, যদিও তার আগে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু নাহিদ ইসলাম কিন্তু বলেছে যে জামাত তো এই পর্যন্ত বলেছেন, এবং জনাব তাহের উনিও যাবেন না বলেছিলেন যে জুলাই সনদে তাদের কিছু নোট অফ ডিসেন্ট বা তাদের যে মতানৈক্যের যে জায়গা থেকে, কিন্তু তারা তো আমরা দেখেছি যে তারা স্বাক্ষর করেছেন। এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? আর এনসিপি যে এখন পাল্টাপাল্টি অনেকগুলো কথা বলছে, এবং এনসিপির যে রাজনৈতিক গতিবিধি, এরকমও তো আলোচনা এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বিভিন্ন আলোচনা আসছে যে এনসিপি আসলে এক ধরনের উপদেষ্টাদের বিরুদ্ধেও কথা বলছে, আবার নির্বাচনের পথে হাঁটার জন্য তারা জামাত বা বিএনপির সাথে থেকে বা কোনো একটা জায়গায় তাদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। কি মনে করেন? হ্যাঁ, নিশ্চিতভাবেই। কারণ এনসিপি গত 17 অক্টোবর যেই জুলাই সনদ স্বাক্ষর হলো, সেখানে না গিয়ে আসলে একটা খুবই, মানে ওরা উপস্থিত কিন্তু ছিল না, ওরা কিন্তু উপস্থিত থেকেও স্বাক্ষর না করতে পারতো, কিন্তু ওরা উপস্থিত থাকেনি। তার আগে একটা ইনসিডেন্ট হয়েছে। সুতরাং এটা কোনোভাবেই প্রজ্ঞার পরিচয় দেয়নি। এটা আসলে আমি মনে করি তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। ইভেন তারা পলিটিক্যালি আসলে এতটা এডুকেটেডও না, কারণ তারা একটা নবীন দল, তাদের এই জিনিসটা। এবং এটা আমার মনে হয় তারা জামাতের কিছুটা ট্র্যাপে পড়েছে, কারণ তারা মনে করেছে যে জামায়াত ইসলামীও আপনার স্বাক্ষর করবে না। জামায়াত ইসলামী ইন্ডিকেশনটা, আপনার কথা বলে ভাইয়াও বললো, জামায়াতের ইন্ডিকেশনটা কিন্তু ওরকম ছিল। কিন্তু ওরা তো আসলে ওই টাইপের পার্টি আর কি। ওরা আপনার এই যে সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, ওই ধরনের আর কি। আপনি দেখবেন যে আগেও যে নির্বাচন হয়েছে, আপনার তত্ত্বাবধায়ক আন্দোলন হয়েছে, ওরা কিন্তু ওই যে আপনার আওয়ামী লীগের সাথে একসাথে করে আপনার তত্ত্বাবধায়ক আন্দোলন করেছে। সুতরাং এখন যে ওরা রাজনৈতিক যে স্ট্যান্ডবাজি করতেছে আপনার, সেটা হচ্ছে পিআর নিয়ে। আসলে আপনি দেখেন 84টা বিষয়ে ঐকমত্য হলো এর আগের বার, এইবারের মিটিংগুলোর আগে 84 সবাই বের হয়ে আসলো সুন্দর করে, এবং ওইখানে একটা সময়সীমাও বেঁধে দিল ঐকমত্য কমিশন। প্রথমবার, আমি এইবারের কথা বলতেছি না, এবার তো 9 মাসের একটা ওরা রূপরেখা দিবে মনে হয়, যে 2 বছরের মধ্যে এই সংবিধান সংস্কার হবে। তো তারপর ওরা সব কাজে চলে আসলো। নিম্নকক্ষ পিআরের ব্যাপারে কোনো আলাপও হয় নাই, ভাইয়া হয়তো অনেকগুলো মিটিংয়ে থাকতেও পারেন। তো নিম্নকক্ষ পিআরের ব্যাপারে ওইরকমভাবে ঐকমত্য কমিশনের দিক থেকে আলাপ হয় না। উচ্চকক্ষে পিআরের বিষয়ে একটা কনসার্ন সবার ছিল কম বেশি। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ব্যাখ্যাও করেছে। কিন্তু দেখেন জামায়াতে ইসলামী ওখানে কিন্তু ওইটাকে নিয়ে বলে নাই, এসেই কিন্তু আবার এই পিআরের দাবিতে অপরাপর কিছু ইসলামিক দল নিয়ে কিন্তু এই কেওয়াসটা সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা জাতীয় নির্বাচন, এবং সঠিক জাতীয় নির্বাচন। আপনি দেখেন IMF তার কিস্তি কিন্তু বন্ধ করে দিয়েছে, বলছে যে আমরা কিন্তু নেক্সট কিস্তি দিব না নির্বাচিত সরকার ছাড়া।
আপনি 61% এফডিআই কমে গেছে আমাদের। বণিক বার্তাতে খবর এসেছে যে আপনার 61% এফডিআই আমাদের কমে গেছে এই প্রান্ত থেকে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। মানে আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি গত অর্থ বছর থেকে এই অর্থ বছর 61% ফল করে, তাহলে আপনি ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আছে বুঝতেই পারেন। কয়েকদিন আগে জাতীয় একটা দৈনিকে আপনার আমাদের আমাদের যে আপনার যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন এবং স্পেসিফিক্যালি উনি বললেন যে আমরা সৌদি আরবে একটা চুক্তির জন্য গিয়েছিলাম। ওনারা সৌদি আরবের যারা এলএনজি টাইপের একটা চুক্তির জন্য গিয়েছিলেন, তখন ওরা স্পষ্টতই বলেছে যে আপনারা তো ইলেকটেড গভর্নমেন্ট না, আমরা ইলেকটেড গভর্নমেন্ট স্যার এই চুক্তি করব না। তাহলে আপনি বুঝতে পারেন নির্বাচনটাও কিন্তু খুবই জরুরি এবং খুব দ্রুতই যে সীমারেখা দেওয়া হয়েছে। মিস্টার ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছে যে কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সেটার মধ্যে আপনারা মনে করেন এখন যারা এই যে আন্দোলন, আপনি যে 23 অক্টোবর যে আন্দোলনের কথা বললেন, এই যে মাঠটাকে এক ধরনের মানে কেওয়াস সৃষ্টি করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা প্রায় তার এখন তো আসলে সবাই তাদের নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দিবে। নির্বাচনে আছে 3 থেকে 3.5 মাস। আপনি দেখেন সংবিধান নিয়ে যতটা কথায় গত 1 বছর হয়েছে, দেশের স্বাস্থ্য খাত নিয়ে কোনো কথা হয়েছে, দেশের কৃষি খাত নিয়ে কোনো কথা হয়েছে, দেশের শিল্প খাত নিয়ে কোনো কথা হয়েছে। ব্যবসায়ীরা কানতে আপনার বারবার এর কাছে যায় ওর কাছে যায়, এলডিসি থেকে গ্রাজুয়েশনে তো এই মুহূর্তে প্রয়োজন নাই, ইত্যাদি ইত্যাদি, কারণ ওষুধের দাম বেড়ে যাবে ইত্যাদি। এইদিকে কারো কোনো কর্ণপাত আছে? নির্বাচনের দিকে যে আগাতে হবে এবং সবাই নির্বাচন চাচ্ছে, আমার মনে হয় এতে সন্দেহ নাই, কারণ রাজনীতির গতিবিধি তো বলছে যে নির্বাচনের পথেই যে বড় রাজনৈতিক দল যারা সামনে সবাই তো রাজনীতির কথাই বলছে, নির্বাচনের কথাই বলছেন। হ্যাঁ, নির্বাচনের কথা বলছে, নির্বাচন নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নেই। তাহলে পিছিয়ে যেতে চাচ্ছে বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার স্বার্থ কার আছে? এখানে তো বিএনপি তো শুরুর পর থেকেই নির্বাচন একটা সীমারেখা দেওয়ার জন্য আগে থেকে আন্দোলন করছে, আর এনসিপি এবং জামায়াত আগে থেকেই কিন্তু প্রথম থেকেই নির্বাচনটাকে ডিলে করার জন্য আপনার বিভিন্ন প্রক্রিয়ার ওরা কথা বলছিল। ঠিক আছে, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদেরই একটা ইন্টেনশন ছিল। এখন মনে করেন জনগণ তো নির্বাচনমুখী, জনগণ পুরোপুরি কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। আপনি দেখবেন যে বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন বিএনপির প্রার্থীরাও যারা নির্বাচন করতে চায়, তারা কিন্তু আপনার নির্বাচনে এবং জনপরিসরেও নির্বাচনের আলাপটা কিন্তু অনেক বৃহৎভাবে আলোচিত হচ্ছে এখন, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এটা দেশের এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন বলেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন এবং দেশের স্থিতিশীলতা, সর্বোচ্চ স্থিতিশীলতা বলেন। এই যে কিছুদিন আগেও দেখেন শিক্ষকদের আন্দোলন করতে হলো, একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন তো হয়, কিন্তু রাস্তাঘাটে মানুষের তো সমস্যা হয় ইত্যাদি। নির্বাচিত সরকার হলে সেটা একটা প্রসেস, ডিউ প্রসেস থাকে। আমাদের একটা বিরতি নিয়ে ভাবে, তারপর তার আগে আমি জনসেবী আপনার কাছে প্রশ্নটা রেখে যেতে চাই। যেমন জনাব রায়হান বলছিলেন যে এই যে আন্দোলনের ফলে যে একটি গতিবিধিতে মন্থরতা এবং আমাদের ব্যবসায়িক বা অর্থনৈতিক জায়গায়, যেমন কিছুদিন আগে বিআইজিডির একটি শিরোনামে একটি রিপোর্টও এসেছে, গবেষণার প্রতিবেদন তারা প্রকাশ করেছেন। সেখানে কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি এই কথাটি উঠতে এসেছে অনেকটা। জনাব রায়হান যেমন বললেন যে আপাত বিরোধী যে পরিস্থিতি, এটির একমাত্র উত্তরণের পথ মনে হয় গণতান্ত্রিক একটি সরকার এবং নির্বাচিত সরকার। তাহলে হয়তো হতদরিদ্র থেকে শুরু করে উচ্চবিত্ত সবার যে একটা ক্রাইসিসের জায়গা, সেই জায়গাটা উত্তরণ করা যায়। এই প্রসঙ্গে নিশ্চয়ই আমরা আসবো এবং নির্বাচন নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন আরআইএস গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম নির্বাচনের রাজনীতি নিয়ে। একটা বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, আপনারা দেখছেন আরআইএস গণতন্ত্র। আমরা আলোচনায় ছিলাম নির্বাচনের রাজনীতি। আমি এই পর্যায়ে প্রকৌশলী জনাব রায়হান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে রাজনীতির মাঠে দলগুলোর যে ভিন্ন মত রয়েছে, অবশ্যই ভিন্ন মত থাকতে পারে। জুলাই সনদে সই না করে এনসিপি আসলে তার রাজনৈতিক মুভমেন্ট আপনি কিভাবে দেখছেন? তারা কি ঝুঁকি নিচ্ছে নাকি নতুন কোনো সম্ভাবনার কথা বলছে? না, একদমই তো নতুন সম্ভাবনা না। জুলাই সনদে আসলে ফ্যাসিস্ট বিরোধী যেই রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে ছিল, দীর্ঘদিন কিন্তু আলোচনা করছে। সেই 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, গত কয়েকদিন আগ পর্যন্ত চলার পরে এটা উচিত ছিল তাদের, অবশ্যই উচিত ছিল। তারা কোনোভাবেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয় না। নতুন রাজনীতি তাদের তো আমি কোনো নতুন রাজনীতি কিছুই দেখতে পাচ্ছি না। তারা তো আসলে দেখেন একটা 24 দফা দিল, 24 দফার পরে তারা কিন্তু নতুন একটা রাজনৈতিক দল হিসেবে তাদের ফ্রেশ ব্রেইন থেকে যে ধরনের আউটপুট আসার কথা, রাজনৈতিক আউটপুট, সেই ধরনের রাজনৈতিক আউটপুট বা প্রজ্ঞা আমরা কিন্তু দেখতে পেলাম না। বরঞ্চ তারা কিন্তু অন্যের উপর সোয়ার হওয়ার এখন চেষ্টা করতেছে। আপনি দেখেন এতদিন ধরে তারা কিন্তু বিএনপিকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে, কিন্তু এখন দেখবেন বিভিন্নভাবেই তারা বলতেছে যে না, বিএনপি তো আমরা অনেকভাবে বিএনপিকে গালিগালাজ করেছি, ইত্যাদি করেছি, কিন্তু বিএনপি কিন্তু আমাদেরকে ওইভাবে ওই ভাষায় কথা বলেনি। যেভাবে জামাতের মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে বললো যে বাবা তোমরা আগে রাজনীতি শিখে নাও, বাবার উপরে চলে যেও না আগে। হ্যাঁ,
তো এইভাবে আমি যেটা মনে করি এটা একদমই ওরা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচ্ছে না, তরুণ রাজনৈতিক দল হিসেবে। কিন্তু জুলাই সনদের স্বাক্ষরের পর তো এটিও আলোচনা এসেছে যে বিএনপি এনসিপির সাথে কোনো না কোনো ভাবে সমঝোতায় আসতে চাচ্ছে না। এটা কিন্তু জুলাই সনদের আগে না। সালাউদ্দিন আহমেদের কথা যদি আপনি স্মরণ করেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছে আমরা জামায়াতের সাথে কোনো জোট করব না, যদি এনসিপি আমাদের সাথে জোট করতে চায় মোস্ট ওয়েলকাম। এটা কিন্তু ডে ওয়ান থেকে ওরা বলে আসছে। যেহেতু এই বড় আন্দোলনের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় স্টেক ছিল এখানে, অপর রাজনৈতিক দল সহ তারা যেহেতু অনেক বড় ঝুঁকি নিয়েছে, অনেক ধরনের স্টেক ছিল, সেই প্রেক্ষিতে বিএনপি সবসময় কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়েছে এবং ঐকমত্য কমিশনের মিটিংয়েও তাদেরকে গুরুত্ব দিয়েছে, যার ফলে বিএনপি তাদের অনেক দিনের সংগ্রামের আপনার যে 2023 সালের 13 এপ্রিল যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফা থেকে অনেক বিষয় সরে এসে এনসিপি, জামায়াত ইসলাম এবং অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের ধারণাকে অ্যাকোমোডেট করেছে। প্রধানমন্ত্রীর বয়সকে আপনার প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, হ্যাঁ, এবং 70 অনুচ্ছেদে যেই আপনার যেই সংশোধনীটা আস্থা ভোট এবং অনেকগুলো ইস্যুতেই তাদের আপত্তি ছিল এবং তারা জুলাই সনদে কেন যায়নি জনাব নাহিন এটা খুব স্পষ্ট করেই বলেছেন এবং কয়েক দফায় সংবাদ সম্মেলন করেও বলেছেন। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে এই বিষয়ে আসতে চাচ্ছি। এনসিপি, জামাত এবং বিএনপি এই তিনটি নাম তো অবশ্যই রাজনৈতিক মাঠে আলোচনার বিষয়বস্তু, এবং সনদের পরে নির্বাচনের রাজনীতি কোথায় যাচ্ছে? এনসিপি কি ঝুঁকি নিচ্ছে? আমি এনসিপি হিসাবে যে দলটি গড়ে উঠেছিল, প্রথমে ভেবেছিলাম এই দলটি কতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন আনবে, কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তনের ক্ষেত্রে তাদের বিন্দুমাত্র কোনো কন্ট্রিবিউশন নেই। শুধুমাত্র মুখে বড় বড় কথা, গরম গরম কথা এবং মিডিয়াতে একটা হাইপ তোলার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। তাদের পেছনে যে সমস্ত মানুষগুলো রাস্তায় নেমেছিল তাদের কারোরই ভাগ্যের কোনো পরিবর্তন না হলেও এদের জীবনে একেবারে ব্যাপক মাত্রায় একটা সফলতা এসেছে, সমৃদ্ধি এসেছে এবং এর ভেতর থেকে তাদের প্রতি মানুষের আস্থাটা নষ্ট করে ফেলেছে। বিএনপি তার যে সাংগঠনিক ক্ষমতা, বা তার যে জনপ্রিয়তা, এটাকে ব্যবহার করে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে বেশ কতগুলো জায়গায় স্যাক্রিফাইস করেছে। আমি পরিষ্কার মনে করি বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা বা জনপ্রিয়তা, এটা যদি জামাতের থাকতো তাহলে আজকে এই যে নির্বাচনটা যে দেরি হচ্ছে, এই ক্ষমতা জামাতের হাতে থাকলে ডিসেম্বরে শেখ হাসিনা পালিয়ে গেছেন, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জামাত নির্বাচন করে ক্ষমতায় বসতো, এই যে সংস্কার, ইশতেহার এই ব্যাপারগুলো তারা বলতো না, তাদের কাছে পাওয়ারটাই প্রধান। বিএনপি দেশের স্বার্থের কথা বিবেচনা করে বেশ কতগুলো জায়গায় দলের থেকে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে অনেকগুলো জায়গায় কুইনাইন খেয়েছে, নিজে কুইনাইন খেয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আপনার আছে, কিন্তু তাদের নেতাকর্মীদের যে আত্মত্যাগ আছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী যাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, গত 15 বছরে তারা কারোর সাথে ভাই ডেকে লুঙ্গির ভেতরে ঢুকে, এই যে ছাত্র শিবিরের যে সমস্ত নেতারা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সাথে মিলেমিশে তাদের স্বর পরিবর্তন করে, সুর পরিবর্তন করে যেভাবে ছাত্রলীগের সাথে মিশে রাজনীতি করেছে, ছাত্রদল তো সেটি করেনি। অসংখ্য ছাত্রদলের নেতাকর্মীর জীবন নষ্ট হয়েছে। এই জায়গাটাকে অনবরত দেখা যাচ্ছে যে জামাত খুব পরিকল্পিতভাবে বিএনপির পাখার নিচে দীর্ঘদিন থেকে এখন সবার আগে তার টার্গেটটা হচ্ছে বিএনপির পাখাটাকে সে কীভাবে ভাঙতে পারে। আর সরকারেরও কতগুলো জায়গা আমরা দেখতে পাচ্ছি, এখন যে আলোচনাটা হচ্ছে নিরপেক্ষহীনতা, সরকারের যে নিরপেক্ষতা দেখানোর কথা ছিল সরকার সেটি দেখাতে পারছে না। তিনটি দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। আপনার তথ্য উপদেষ্টা নিজেই বলছেন যে এই সরকারকে, প্রশাসনকে বিএনপি এবং জামাত দখল করে নিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যতগুলো অভিযোগ ছিল তার একটা বড় অভিযোগ ছিল শেখ হাসিনা প্রশাসনকে দখল করেছে। তো তার বিদায়ের পর, তার চলে যাওয়ার পর প্রশাসনের তো যোগ্যতার ভিত্তিতে যোগ্য যারা তাদেরকে পদায়ন করার কথা, সেখানে জামাত এবং বিএনপির লোকজন কিভাবে দখল করবে? সরকার কি কাজটি করেছে? তাহলে সরকার, তার উপরে যে বিশ্বাসটা আমরা দিয়েছিলাম যে সরকার প্রশাসনকে দলীয়করণ মুক্ত রেখে দক্ষদের, যোগ্যদেরকে পদায়ন করবে, সেটি করেনি। নির্বাচন নিয়ে যে নিরপেক্ষতার বিষয়টি আসছে, এই কাজটি, এই গ্রাউন্ডটা সরকার নিজে তৈরি করে দিয়েছে, কখনো বিএনপির দিকে, কখনো জামাতের দিকে, কখনো এনসিপির দিকে। অথচ ডক্টর ইউনূসের উচিত ছিল জনগণ তাকে ভালোবেসে বিশ্বাস করে যে দায়িত্বটা দিয়েছেন সেই দায়িত্বটা দক্ষতার সাথে পালন করার।
আপনি আমাকে প্রশ্ন আমি একদম, করেছিলেন, আমি শেষ শেষ জায়গায় আছি, আমি পর্যায়ে জনাব রায়হানের কাছে আসতে নির্বাচন, চাচ্ছি। সংকট উত্তরণে অবশ্যই নির্বাচন দরকার। যে দেশে প্রতিদিন 11 জন, গড়ে 11 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, গড়ে 3 জন মানুষ অপহরণের শিকার হয়, বিনিয়োগ নাই, আইন নাই, শৃঙ্খলা নাই, কোনো কিছুই নাই, সেখানে নির্বাচনকে আটকে রেখে আপনি অনন্তকাল ক্ষমতা ভোগ করতে চাইছেন। সরকারের ভেতরে একটি অংশ চাইছে নির্বাচন না হোক, সরকারের বাইরের থেকে একটি অংশ চাইছে নির্বাচন না হোক, দেশের বাইরে একটা অংশ আছে ইউটিউবার, তারা চায় যে নির্বাচন না হোক। তাহলে নির্বাচন হলে, নির্বাচিত সরকার আসলে তাদের এই যে কর্তৃত্ব, সমাজের মধ্যে অস্থিরতা আমরা তৈরি একদম করা, সেটি তারা শেষ করতে 1 পারবে না। মিনিট 2 মিনিটে আছি। আমি একটা প্রসঙ্গ আনতেই চাচ্ছি যে লাইভ এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা যে জানিয়েছেন বিএনপি নেতা ফয়জুল করিম, আমি এই প্রসঙ্গটি দিয়ে শেষ করতে চাচ্ছি, আমার হাতে খুব কম সময় রয়েছে। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন জনাব রায়হান? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আসলে, মানে এটা মানে আসলে নিজেকে একটু মানে হাইলাইট করার জন্য এইগুলো কাজ করা হয়। উনি যোগ দিলেই কিন্তু উনি কিন্তু, আমরা জানি যে বিএনপি প্রতিষ্ঠাতা জি জিয়া রহমানের তার সরকারের সময়কার যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তার ছেলে বিএনপি নেতা, তাহলে এটা কি আসলে কাঙ্ক্ষিত? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে? ওই যে কিছুক্ষণ আগে ভাইয়া বলতেছিলেন আর কি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, বিএনপি ওই নীতিতেই কিন্তু বিশ্বাসী। কেউ যদি ব্যক্তিগতভাবে ওইটা চিন্তা ভাবনা করে থাকে, উনি স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ছিলেন বা ওইরকমভাবে অ্যাক্টিভ পলিটিক্সও করেন নাই কোনো সময়, এখন হয়তো করলো তাই আপনি এই জিনিসটা বললেন আর কি, এটা কোনো একটা ইম্প্যাক্ট ফেলে না আসলে বেসিকলি। এটা যদি মানে বড় আকারে হতো তাহলে আপনি এটা দেখতে পারতেন। বরঞ্চ আপনি দেখবেন গতকালকে 50 জন কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর নেতৃস্থানীয় লোকজন কিন্তু বিএনপিতে যোগ দিয়েছে গুলশান অফিসে মহাসচিবের কাছে ফুলের তোড়া দিয়ে। মানে এটা কিন্তু সিগনিফিকেন্ট আপনার বিষয়। কারণ হচ্ছে যে একসময় মনে করা হতো যে আমাদের সনাতন ধর্মাবলম্বীর বা অন্য হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনদের ভোট ব্যাংকটাই হচ্ছে আওয়ামী লীগের। আসলে এখানে তাদেরকেও একটা মিসগাইড করা হতো। আপনি আগের দিনের যে আপনার দেখবেন যে আইজিপি ছিলেন বেনজির আহমেদ, সে দেখবেন গোপালগঞ্জের মানে একরের পর একর জায়গা, আমার খুলনা যাওয়া হয়, একরের পর একর জায়গা আপনার ব্যক্তিগতভাবে আমি মনে করি হিন্দুদের জায়গা দখল করেছে। যোগদানের কথাটা বললেন, এটা বিএনপির উচিত হয়নি। কারণ যার নেতৃত্বে, উনি আমার এলাকার লোক, উনি বাংলাদেশের এমন কোন দল নাই যে দল করে নাই। না ঠিক আছে, উনি হয়তো করেন নাই, কিন্তু অন্য হিন্দু ধর্মাবলম্বীরা তো উনি যে নেতৃত্ব দিয়েছেন, উনি কোন দল বাকি আমরা একদম শেষ আর করতে বিএনপিতে তো অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আছেন, নিমাই দা আছেন, অনেক হিন্দু ধর্মাবলম্বী বড় বড় নেতা আছেন। পরবর্তীতে কোথায় যে এবং নির্বাচনমুখী হবে সব রাজনৈতিক দল, এটাই নিশ্চয়ই পর্যন্ত অন্য ধর্মাবলম্বী গয়েশ্বরচন্দ্র রায় আছেন। আমরা প্রকৌশলী খালেদ আহমেদ রায়হান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের নির্বাচনের রাজনীতি নিয়ে আজকের RICLC জনতন্ত্র গণতন্ত্র। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা বলছি জনগণের স্বার্থ নিয়ে। ধন্যবাদ সবাইকে।